ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে হাদীর উপরে হামলা কেন, এবং ছবির বিশ্লেষণ, সিসিটিভি ফুটেজ এবং ফেস ডিটেকশন অ্যাপ ব্যবহার করে কিন্তু আমরা দেখেছি যে একজনকে শনাক্ত করা হয়েছে, কিন্তু তারপরেও কেন হামলাকারীকে ধরা সম্ভব হচ্ছে না? জি, আপনি যেমনটি বলছিলেন যে হাদির উপরে হামলা কেন, আপনি জানেন যে গত গণঅভ্যুত্থানের পরেই কিন্তু হাদি মূলত আলোচনায় এসেছে। এর আগে আমরা তাকে জানতাম যে সে টুকটাক বই লিখতো, বই মেলায় তার বই বিক্রি হতো একটা দুইটা করে, এবং পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছেন, শেষ করার পরে সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন। এবং গণঅভ্যুত্থানের পরে যে সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করে, সেই ইনকিলাব মঞ্চ গঠন করার পরেই কিন্তু মূলত সে আলোচনায় আসে। তো নানা কারণে তার উপর হামলা হয়ে থাকতে পারে এবং বিভিন্ন ধরনের বিশ্লেষণ চলছে যে কী কারণে আসলে তার উপরে হামলা হতে পারে। মনে করা হচ্ছে যে তার যেই মতামত যেটা, তার যেই আদর্শ, দলীয় আদর্শ বা রাজনৈতিক যে চিন্তা ভাবনা, সেই ধারণার বিপক্ষে যে যারা কাজ করছেন এবং মতাদর্শগত ভিন্নতা যাদের সাথে রয়েছেন, তারাই হয়তো এই হামলাটা চালিয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর বেশি আসলে তেমন কিছু জানা যায় না। আপনি যেমনটি বলছেন যে 50টির মতো ছবি আইডেন্টিফাই করা হয়েছে এবং ছবি মিলিয়ে দেখা হয়েছে হামলাকারীর সাথে। আমরা গণমাধ্যমের সূত্রে এবং পুলিশের কিছু সূত্রে যে জানতে পেরেছি সেটি হলো যে হাদিকে যারা গুলি করেছে, মোটরসাইকেল আরোহী দুইজন, তারা কিন্তু হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল মূলত। এবং গতকালকে যখন মতিঝিল এলাকায় হাদি নির্বাচনী প্রচারণায় যায়, তখন আমরা দেখেছি যে তার ওই সময়কার যে ফুটেজ বা ভিডিও বা ছবিতে দেখেছি, যারা হামলা করে অর্থাৎ গুলি করে পালিয়ে গিয়েছে মোটরসাইকেলে করে, তারাই হাদির সাথে লিফলেট দিচ্ছে বা তার নির্বাচনী প্রচারণায় তার সাথে রয়েছে। এবং প্রাথমিকভাবে আসলে পুলিশ পরিচয় আসলে নিশ্চিত করেনি যে এই হামলাকারী কে, কিন্তু যে আমরা দেখেছি যে গণমাধ্যমের যারা কর্মরত রয়েছেন, অনুসন্ধানী সাংবাদিক যারা দেশে এবং দেশের বাইরে, তারা একজন ব্যক্তির ছবির সাথে গতকালকে যে হামলাকারী তার ছবি মিলিয়ে তার পরিচয় প্রকাশ করেছেন এবং তারা দাবি করছেন যে এই যে লোকটি যে গুলি চালিয়েছে মূলত তার নাম ফয়সাল করিম মাসুদ অথবা দাউদ ফয়সাল, এরকম নামে তাকে ডাকা হয় মূলত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এই পরিচয়টা গণমাধ্যমে আসছে, বা যারা ফ্যাক্ট চেকার, যারা এই ছবিগুলো নিয়ে বিশ্লেষণ করেছেন, তারা কিন্তু এটা দাবি করছেন। কিন্তু পুলিশ কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে কারোর নাম প্রকাশ করেনি। পুলিশ শুধু সেই সময়ের যে ফুটেজ, সেই ফুটেজে দুইটি ছবি পুলিশ প্রকাশ করে বলেছে তাকে ধরিয়ে দিতে। অর্থাৎ পুলিশ যতক্ষণ না পর্যন্ত আইডেন্টিফাই পুরোপুরি করে নাম প্রকাশ করা হচ্ছে, গণমাধ্যমে যে নামটি আসছে বা অনুসন্ধানী সাংবাদিকরা যে নামটি বলছেন, সেই নামটা যদি পুলিশও বলে, তখন আমরা 100% কনফার্ম হতে পারি যে না, এই ব্যক্তি হাদির মূল হত্যাকারী। তো পুলিশ এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেনি, দেখা যাক হয়তো বা করবে। এবং ডিএমপি কমিশনার আপনি জানেন যেটি বলেছেন যে উনি বলেছেন যে তারা খুব একদম আইডেন্টিফাই করার জন্য বা আসামিকে একদম ডিটেক্ট করার জন্য খুব কাছাকাছি পর্যায়ে রয়েছেন। তো আমরা আশা করি যে এই হামলাকারী যে রয়েছেন তিনি আসলে অতি শীঘ্রই গ্রেপ্তার হবেন বলে আমরা আশা করছি। কিন্তু এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে 3 মাস আগেও হাদি বলেছিলেন যে তার উপরে হামলা হতে পারে, এই ধরনের কথা কিন্তু আমরা কালকে জেনেছি, এবং সে সময় আসলে কেন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি? আর এই ধরনের যে প্রাণনাশের হুমকি আসে, এক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, এখানে মানে দুইটা বিষয়, যে আমি বা আপনি, আমার যে কেউ, আমরা নিরাপত্তা সংখ্যায় থাকতে পারি, মানে দেশের জনগণ হিসাবে যে কেউ পুলিশের কাছে বা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইতে পারে। এখন হাদির বিষয়টা একটু ভিন্নটা এই কারণেই যে হাদি সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ঢাকা ৮ আসন থেকে এমপি ইলেকশন করবেন। এখন তিনি যদি আসলে পুলিশের নিরাপত্তা নেন, পুলিশের নিরাপত্তা নিলে কি হবে, দেখা যায় যে তিনি যখন ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য বা গণসংযোগ করার জন্য, তখন পুলিশের প্রোটোকল নিয়ে যাচ্ছেন। সাধারণভাবে কোনো প্রার্থী এটা চায় না, কারণ ভোটের মাঠে, অন্তত ভোটের বা নির্বাচনের সময়টুকু তারা চায় যে খুব একান্তে ভোটারদের সাথে কথা বলতে, বা খুব একান্তে তার ভোটারদের কাছে যে ভোট চাইতে। সেই জায়গা থেকে আসলে পুলিশ নিয়ে একদম ভোটারদের দ্বারা দ্বারা মুভ করা একটু মনে হয় পলিটিক্যালি বিষয়টা অন্যরকম, বা রাজনৈতিক নেতারা এটা চান না। কিন্তু যেটা হতে পারতো যে আমরা দেখেছি যে হাদি প্রায় 1 মাস আগে, গত নভেম্বরে হাদি বলেছেন যে কিছু বিদেশি ফোন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে, তার মা তার স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
তিনি কিন্তু এটি মিডিয়াতে বলেছেন। এবং এখন প্রশ্ন উঠেছে যে রাষ্ট্র কেন তাকে নিরাপত্তা দেয়নি। দেখেন, সে হয়তো বা ওইভাবে নিরাপত্তা চায়নি, যার কারণে রাষ্ট্র দেয়নি। যদি সে রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইতো, সেক্ষেত্রে সেই বিষয়গুলো হয়তো সামনে আসতো। আরেকটি বিষয় হলো যে রাজনৈতিক যে পরিস্থিতি এখন, সে যে গণসংযোগ করবে সেটি থেকে পুলিশ দূরে থেকেও কিন্তু আসলে এই নিরাপত্তাটা নিশ্চিত করা যায়, যে যদি সে মনে করে বা কোনো প্রার্থী মনে করে। তো এই ক্ষেত্রে মনে হয় যে কারোর যদি আসলে নিরাপত্তা সংখ্যা থাকে এরকম মনে করা, সে আসলে তার পুলিশকে জানানো উচিত দ্রুত, এবং তার নিরাপত্তার ব্যবস্থা যেন রাষ্ট্র করতে পারে সেই পদক্ষেপ নেওয়ার আসলে সুযোগ দেওয়া উচিত। এই যে তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদির উপর হামলা হলো, যিনি কিনা ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন, আপনার কি মনে হয় এই ধরনের সহিংসতাকে সামনের এই যে জাতীয় নির্বাচনেতে একটা তো প্রভাব নিশ্চয়ই ফেলে? এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন বা কি মনে দেখেন, আপনি যেটি দেখবেন যে বিগত কয়েক বছরে, মানে কয়েক বছর বলতে কয়েক দশকে আমি বলতে পারি, 15-20 বছর ধরে বাংলাদেশে যখনই জাতীয় নির্বাচন সামনে এসেছে তখনই কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। আপনি দেখবেন যে এর আগে যখন নির্বাচন হয় তখন বিএনপি কয়েকটা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তখন আমরা দেখেছি যে এরকম কিছু কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু সেই সহিংসতা ছিল মূলত আপনার হয়তো বাসে আগুন ধরানো বা কোনো যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই ধরনের সহিংসতা ছিল। এবার আমরা যেটি দেখলাম এবং যেটি আশঙ্কা করা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে যে এই পরিস্থিতি এখন বিদ্যমান রয়েছে, যে একটি গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকার যখন চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুবই নাজুক অবস্থায় রয়েছে এখন। এবং আপনি দেখবেন যে শুধু একজন রাজনৈতিক নেতা না, একজন সাধারণ মানুষের নিরাপত্তায় খুবই কম। দেখবেন যে চুরি, ছিনতাই, রাস্তাঘাটে মোড়ে একটু অন্ধকারে রাতের বেলায় কেউ বের হতে পারছে না। তো এমন পরিস্থিতি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে, যেখানে একজন সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই বা নিরাপত্তা পাচ্ছে না, এরকম খুব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়ই ঘটছে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে। এমনভাবে আমরা গতকালকে দেখলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপরে যে হামলাটি হলো, এরকম হামলা আসলে অনেকেই অনেক আগে থেকে আশঙ্কা করছিল যে নির্বাচনকে সামনে রেখে কোনো একটি পক্ষ, যারা নির্বাচন মূলত চায় না, সেই পক্ষটি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই পক্ষটি আসলে এই ধরনের কোনো পায়তারা চালাবে বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটাবে, যার কারণে নির্বাচনী কার্যক্রম বা আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা বাধাগ্রস্ত হয়। এখন আসলে আমার মনে হয় যে রাষ্ট্রের বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে প্রশাসনের, সেই কার্যক্রমগুলো বাড়ানো উচিত। কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে আগাম বার্তা অনেকেই আশঙ্কা করছিলেন, তার কিন্তু একটি আমরা নমুনা গতকালকে দেখেছি। তো এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতেও আরো ফার্দার ঘটতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের মনোবল ভেঙে যাবে, প্রার্থীদের মনোবল ভেঙে যাবে। আপনি চিন্তা করেন যে একজন প্রার্থী নির্বাচনী প্রচারণায় যে যদি মানে গুলির হামলার শিকার হয় বা তাকে গুলি করে যদি দুর্বৃত্তরা পালিয়ে যায়, তাহলে একজন সাধারণ মানুষ বা অন্যান্য মানুষ যারা আছে তাদের নিরাপত্তা কোথায়? এই বিষয়টা কিন্তু আসলে টোটালি উদ্বেগের, মানে সাধারণ মানুষের বা জনমনে, রাজনৈতিক নেতা থেকে শুরু করে দেশে আমরা যারা বসবাস করছি সবার জন্য আসলে উদ্বেগের বিষয়টি। একদমই তাই। আপনি যেটা বলছিলেন যে ঘটনা আসলে একটা উদ্বেগ তৈরি করেছে, এবং এর সাথে কিন্তু একটা প্রশ্ন আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি যে হাদির পরে টার্গেট কে? আপনার কাছে জানতে চাইবো যে জুলের সম্মুখ সারির নেতাদের আসলে এই হাদির উপরে হামলার পর কি ধরনের সতর্ক বার্তা দিচ্ছে, এবং তফসিল ঘোষণার পরপরই এই ধরনের হামলা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে নির্বাচনের সময়গুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ আরো পরিস্থিতিকে ঘোলাটে করতে পারে? এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি কি বলবেন, এবং সরকারের এই মুহূর্তে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? জি, আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের যে তফসিল দিল গত পরশুদিন, তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে কিন্তু গতকালকের এই ঘটনাটি ঘটলো। এবং আমি যেটি বলছি যে হাদি কিন্তু আগে থেকেই বলেছিলেন, আমি একটু আগে বলেছি যে দেশের বাইরের বিভিন্ন ফোন নাম্বার থেকে তাকে কল করে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে কিন্তু এটি মিডিয়াতে বলেছেন। এবং আপনি শুধু এটি না, আপনি দেখবেন যে কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থী, যিনি এমপি প্রার্থী ছিলেন, সংসদ সদস্য পদপ্রার্থী, তার নির্বাচনী জনসভায় তাকে গুলি করা হয়েছে। এই যে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু আসলে আমাদের মানে সামনের নির্বাচনটা আসলে কোন পরিস্থিতির দিকে যাবে সেটি কিন্তু আসলে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রার্থীরা যদি এইভাবে হামলার শিকার হয়, তাহলে আসলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় যাবে? বা একজন প্রার্থী তো নির্বিঘ্নে, যে নির্বাচনের সময় সবাই তো স্বাধীনভাবে গণসংযোগটা করতে চায়, যে আগামীতে নির্বাচন বা 50 দিন পরে নির্বাচন বা 30 দিন পরে নির্বাচন বা এখন নির্বাচনী প্রচারণার সময় আমি খুব নির্বিঘ্নে, আমি একদম খোলা মনে, আমি আমার যেই আসনের যে ভোটার রয়েছে, যে জনগণ রয়েছে, তাদের দ্বার প্রান্তে আমি যাব, আমার মনের কথাগুলো বলবো, আমি ভোট চাইবো, আমি এলাকার মানুষের জন্য কি করব, সেই ভোট চাওয়ার জন্য যে প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া,
সেটির জন্য কিন্তু একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ দরকার হয়। কিন্তু গতকালকের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই পরিবেশটা কিন্তু আসলে আছে কিনা মনে সন্দেহ। আমার কাছে মনে হয় না সেই পরিবেশটা আছে। কিন্তু কালকে হাদির উপরে হামলা যে হলো, এটি নিশ্চয়ই আপনি দেখবেন, খেয়াল করবেন যে গতকালকে হাদির উপর যখন হামলা হলো, হামলার পর তাকে যখন ঢাকা মেডিকেলে আনা হয়েছে, তারপরে আপনার বিএনপি নেতৃবৃন্দ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাতের আমির, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, অনেক রাজনৈতিক দলের নেতারা কিন্তু ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়েছেন এবং সেখানে প্রেস ব্রিফিং এ তারা বলেছেন, মানে বের হয়ে হাদিকে দেখে তারা বের হয়ে বলেছেন যে এটি এমন একটি শক্তির কাজ বা এমন একটি পক্ষের কাজ যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তো এই যে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যার জন্য গতকালকের এই ঘটনাটি ঘটলো, তারা যে ভবিষ্যতে আরো ঘটনা ঘটাবে না, বা যে পক্ষটি এই জিনিসটা চাচ্ছে যে নির্বাচন না হোক বা এই পরিস্থিতিটা ঘোলাটে করতে চাচ্ছে, তারা যে ফার্দার বা ভবিষ্যতে বা কয়েকদিনের মধ্যে আরেকটি ঘটনা ঘটবে না, এই নিশ্চয়তা তো আমি আপনি কেউ দিতে পারবো না, বা এই নিশ্চয়তা আইন শৃঙ্খলা বাহিনী তো দিতে পারতেছে না। তো আশঙ্কা করা হচ্ছে যে গতকালকের ঘটনার মতো ঘটনা যদি ভবিষ্যতে আরো ঘটে, এই ঘটনাগুলো যদি ক্রমান্বয়ে ঘটতে থাকে বা নিয়মিতভাবে ঘটতে থাকে, এরকম ছোটখাটো ঘটনা, এটি না, এই ঘটনা তো একটি গতকালকে ঘটলো, সেম আরেকটি বা অন্য ধরনের আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোর জন্য আসলে নির্বাচনী পরিবেশ কতটা থাকবে, বা দেশের মানুষ কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, বা আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি এখন, বিভিন্ন জায়গায় মব হচ্ছে, আপনি দেখবেন যে যার তার উপরে হামলা করছে, পুলিশ আসলে ওইভাবে পদক্ষেপ নিচ্ছে, যদিও আস্তে আস্তে পুলিশ ডে বাই ডে তাদের কার্যক্রমগুলো একদম প্রসারিত করছে, কিন্তু এখনো সেই পরিস্থিতি কতটা আসলে নির্বাচনের আগে আরো খারাপ হবে এবং সেই পরিস্থিতি সরকার কতটা মোকাবেলা করতে পারবে, সেটি আসলে একটু সন্দেহের উদ্রেক হিসেবে দেখা দিয়েছে মনে হচ্ছে। একদমই তাই, এবং আসলে আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসন যেন কঠোর হাতে এই ধরনের দুষ্কৃতিকারীকে মোকাবেলা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনা যুক্ত থাকার জন্য। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।